নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আমরা আবারও আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি কথা বলতে। আমাদের সাথে আছেন আমাদের এডিটর ইন চিফ স্যার বিপ্লব কুমার সিনহা, আর আমি আপনাদের সঙ্গে ঐরিপা সাহা। আজকে তো বললামই কথা বলবো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে। আমরা এর আগেও একটা এপিসোড করেছি এটা নিয়ে, তো আজকে দ্বিতীয় পর্ব তার। তো কিছু প্রশ্ন আমরা স্যারের থেকে করব এবং শুনে নেব স্যার কি বলছেন এই বিষয়টি নিয়ে। স্যার নমস্কার। নমস্কার। আমরা গত পর্বে বলেছি যে এসআইআর ইস্যু তুলেছি এবং আরো যে বর্তমানে ঘটছে সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা। তো আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আমরা শুনেছি গতকাল তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং সেই প্রার্থী তালিকাতে ৭৪ জন যারা এখন আছেন এমএলএ, সেই তালিকা থেকে তাদেরকে অনেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই চেনা মুখ, কাঞ্চন মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় আমাদের পুরনো শিক্ষামন্ত্রী এবং আরো অনেকে। তো এই যে খেলাটা এখন চললো এই ভোটের আগে প্রার্থী তালিকা ঘোষণাতে, তো আপনি এই বিষয়ে কি বলতে চান? দেখো, ভোট আসবে, দুই পক্ষ দুই পার্টি চাইবে যে তাদের বেস্ট যে ক্যান্ডিডেটর সেগুলোকে রিপ্রেজেন্ট করতে। সেক্ষেত্রে তৃণমূল বলো, বিজেপি বলো, সবাই চাইবে। বিজেপিরও কিন্তু অনেক মানে স্ট্যান্ডিং যারা এমএলএ ছিল বা জেতা এমএলএ, তারাও কিন্তু অনেকে বাদ গেছে। আর কিছু কারণ থাকে, কারণ কিছু কিছু পার্টির স্ট্র্যাটেজি থাকে যে একটা রাজনৈতিক দল তার কিছু যে ক্যান্ডিডেটটা আছে, যে ক্যান্ডিডেটগুলো বাদ দেওয়া হচ্ছে, সেগুলো হয়তো ৩-৪টা কারণ হতে পারে। এক, তাদেরকে অন্য কোনো বড় দায়িত্ব দেওয়া হতে পারে। দ্বিতীয়, তাদের যে রাজনৈতিক যে মানে বিধানসভার যে রাজনৈতিক পরিসর, সেই পরিসরের মধ্যে একটা ইনকামবেন্সি, মানে একটা হয় না যে একটা মানে ইন্ডিভিজুয়াল ইনকামবেন্সি হতে পারে, তার এগেনস্টে হয়তো মানুষ আছে। আর একটা কারণ হতে পারে যে হয়তো তিনি হয়তো সবাইকে নিয়ে চলতে পারেননি, সেই জন্য তাকে বদলানো হয়েছে। হয়তো লবিবাজি বা গ্রুপিজম যেটা বলি, হয়তো একই বিধানসভায় ২-৩টে গ্রুপিজম, হয়তো তিনি মানে সেটা একই সাথে চলতে মানে কি বলবো যে অক্ষমতা প্রকাশ করেছেন, এটা একটা কারণ হতে পারে। বা দুর্নীতির সাথে যুক্ত, বা হয়তো মানুষ মানে এমন একটা স্ট্যাম্প লেগে গেছে যে তার দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছেন, বা কোনো একটা বড়সড় মানে স্ক্যামের সাথে তিনি ইনভলভ হয়ে গেছেন, বা কোনো কেস কাছারি তার সাথে চলছে। এতগুলো কারণ থাকলে হয়তো সেই রেজিমেন্ট পার্টি কি করে, তাকে চেঞ্জ করে। এক, গ্রুপিজম। দুই, যে মানে কি ইনকামবেন্সি, বা তিনি কোনো ভালোভাবে কাজ করতে পারেননি। তিন, যে নতুন কোনো মুখ নিয়ে আসার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কি হয়, পার্টি নতুন মুখ সম্ভাবনা থাকে, নতুন মুখ নিয়ে এসে সেগুলো ওঠার চেষ্টা করে। এখন তুমি যে দুটো নাম বলে কাঞ্চন মল্লিক তুমি জানো যে সে লাস্ট মুভমেন্টে তার অ্যাক্টিভিটিগুলো বা তার মানে একটা সোশ্যাল মিডিয়াতে তাকে ট্রোলিং করা, একটা প্রচুর এগেনস্টে মানুষ গালাগাল করেছিল এবং প্রচুর মানে মানুষ তার এগেনস্টে চলে গিয়েছিল। সেক্ষেত্রে কাঞ্চন মল্লিককে চেঞ্জ করে আমরা শুনছিলাম কল্যাণ ব্যানার্জির ছেলেকে হয়তো সেই জায়গার সিটটা দেওয়া হয়েছে। আর একটা কি নাম করলে তুমি? পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় কি বলা হয়েছে, তিনি তো মানে পরিচিত একটা মুখ, এবং তিনি মানে একটা সময় দলের সুপ্রিম হাই কমান্ডে জায়গায় ছিলেন। কিন্তু তার এই মুহূর্তে যে কেস কামারি, যে সিবিআইডির কেস, এবং যে শিক্ষা যে চুরি বা মানে শিক্ষাক্ষেত্রে যে চাকরি চুরির ব্যাপারটা আছে, সেই কেসগুলো তো একটা হয়েছে। এক্ষেত্রে যদি ওনাকে আবার পার্টিতে নিয়ে যদি ক্যান্ডিডেটশিপ করা হতো, তাহলে হয়তো পার্টির ক্ষেত্রে একটা মানে কি বলছে ব্যাড রিপোর্ট যেত যে হ্যাঁ, পার্টি দুর্নীতিবাজ বা যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে সাপোর্ট করছে, সেটাই জন্য হয়তো করা হতো। এটা দিস আর দ্য রেগুলার প্র্যাকটিস। এটা এমন নয় যে তুমি প্রত্যেকটা ভোটে দেখেছো যে ২৯৪টা আসনে একটা রেজিমেন্টের পার্টি পরবর্তী ৫ বছর পরে কিন্তু সবাইকে রেখে দিয়েছে। এটা কি কখনো হয়েছে? এটা কখনো হয় না। দিস আর দ্য রেগুলার প্র্যাকটিস। এটা মানে কিছু মানুষ আহত হবে, কিছু মানুষ কান্নাকাটি করবে, কিছু মানুষ দল ছাড়বেন, কিছু মানুষ, তাতে কিছু যায় আসে না। যে রেজিমেন্ট পার্টি, যে দলগত আদর্শ ঠিক থাকে, তো সেই পার্টি এমনি আগে এগিয়ে থাকবে। আপনি বললেন কাঞ্চন মল্লিক আর পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা উল্লেখ করলাম, কারণ কাঞ্চন মল্লিক একজন তারকা প্রার্থীর মধ্যে পড়ছে, আর পার্থ চট্টোপাধ্যায় আমাদের পুরনো শিক্ষামন্ত্রী। প্রথমে কাঞ্চন মল্লিকের দিকে আসি। স্যার, কাঞ্চন মল্লিকের তো আমরা শুনেছি বিভিন্ন ব্যক্তিগত জল্পনা কল্পনা, তার এই ব্যক্তিগত যে বিষয়গুলো, আর তার থেকেও বড় কথা যে আছে কাঞ্চন মল্লিক উত্তরপাড়াতে আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি একটা পোস্টার, যেখানে লেখা আছে যে তিনি বিধায়ক হিসাবে তিনি নিখোঁজ। তো এই নিখোঁজ, এই যে কাঞ্চন মল্লিকের, তোমাকে সেগুলোই তো বললাম যে হয় তার অ্যান্টি ইনকামবেন্সি, মানে ইন্ডিভিজুয়াল যে রিপ্রেজেন্টেশন, একটা মানে লেজিসলেটিভ যে মানে তার যে কাজ কর্ম, মানে ইনকামবেন্সি, মানে মানুষ আমাকে নিয়ে খুশি নয়। অ্যান্টি ইনকামবেন্সি মানে কি, যে আমি বিধায়ক হয়েছি কিন্তু আমাকে নিয়ে মানুষ খুশি নয়, তাই এরকম পোস্টার করেছে।
তো দিস ইজ নর্মাল। আর কিন্তু- পার্সোনাল উনি কোটা বিয়ে করলেন, 5টা বিয়ে করলেন, 6টা বিয়ে করলেন, বা কি করলেন, প্রেম করলেন, কোথায় কি করলেন, সেটা তো মানুষের দেখার বিষয় নয়। মানুষ কাজ দেখে। হ্যাঁ, একটা ব্যক্তিগত ইমেজ তো কাজ ম্যাটার করে। সবসময় পার্টি চায় যে আমি একটা এমন মানুষকে রিপ্রেজেন্ট করবো, এমন মানুষকে আমি ভোটে দাঁড় করাবো যার ক্লিন ইমেজ থাকবে। কিন্তু সত্যি কি সেটা বাস্তবে তাই হয়? হয় না। কিন্তু ক্লিন ইমেজ যখন বললেনই, তো আমরা কি এই যে জনগণ হিসেবে আমরাও তো সাধারণ জনগণের মধ্যেই পড়ি, তো জনগণ হিসেবে কি আমরা মানুষটাকে তো দেখি, কিন্তু পার্টি যখন দেখছে যে একজন তারকা প্রার্থী তিনি, এবং জনগণ চাইছে যে একটা মানুষ যে ভালো আসুক। দেখো, এমনও তুমি যেটা বলতে চাইছো, এমনও মানুষ আছে পার্টিতে। একটা পার্টিতে এমনও মানুষ আছে, পার্টিতে এমন মানুষ কেন, অনেকজন মানুষ আছে, আমি নাম বলবো না, নাম বলতে পারি, প্রত্যেক পার্টিতে আছে যার চরম গুন্ডা, যাদের বিরুদ্ধে মার্ডার কেস আছে, রেপ কেস আছে, যাদের বিরুদ্ধে মানে কি বলবো করাপশন আছে প্রচুর। কিন্তু তারা এমন তাবড় নেতা, তারা কিন্তু সমাজের মানুষের প্রচুর সমাজ কল্যাণমূলক কাজে লাগে। এবং মানুষ মানে তিনি যাই হোক না কেন, মানুষ জানে যে তিনি হয়তো এই কাজগুলোর সাথে যুক্ত, বা এগুলো হয়তো তিনি করাপশনের সাথে যুক্ত, বা সে এক্সটর্শন করছেন, বা গুন্ডামি করে বেড়ান, বা এইসব মারপিট করে বেড়ান, বা দুর্নীতি, অনেকগুলো কেস আছে, অনেক কিছু আছে। তারপরে মানুষ কিন্তু তাকে ভোট দেয় কেন? কারণ সে মানুষটা কাজ করে। তো দেখো, মানুষ কাজের মানুষ চায়, কাছের মানুষ, বা মানে ফেমাস ওই তারকা প্রার্থী, এই প্রার্থী, এগুলো তো আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। তুমি যতই তারকা প্রার্থী হও না কেন, একটা তোমার ক্যারিশমা একটা সময় পর্যন্ত কিন্তু কাজ করবে। আজকে দেব তারকা প্রার্থী, কিন্তু দেবেরও কিন্তু কোশ্চেন উঠছে তো যে ঘাটাল প্রকল্পটা এখনো হলো না কেন। তো প্রার্থী তুমি যে যাকেই করো না কেন, তাকে কাজটা করতে হবে, আর কাজ না করলে মানুষ তাকে ফেলে দেবে। তারকা প্রার্থী তো বললেনই, কিন্তু এই যে বিজেপি বলুন বা টিএমসি বলুন, এরা কিন্তু গুরুত্ব দিচ্ছে। আমরা এখনো পর্যন্ত যদি দেখি তালিকা, ভোটার এখনো পর্যন্ত যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকটা হয়তো বাদ দিয়েছে, অনেক বড় তুমি বড় কি জানো একটা কথা, তারকাকে। যে তারকা প্রার্থী নেওয়া হয় কেন? প্রত্যেকটা রেজিমেন্ট পার্টিতে মাঝে মধ্যে তারকা প্রার্থী গুঁজে দেওয়া হয় কেন? এই প্রশ্নটাতেই আমি আসছিলাম, কেন দরকার তারকা পড়ে? প্রার্থী কেন হ্যাঁ, প্রত্যেকবার কেন আমরা যখনই ভোট কেন আসে জানো? তখনই দেখি আমরা এত বড় কারণ বড়। ধরো একটা বিধানসভায় 3-4টা লবি, 3-4টা লবি। আমি অমুক দাদার লোক, সেও বড় একটা নেতা ওই বিধানসভায়, তিনি এ লবির লোক, বা পার্টির মধ্যেই হয়তো আবার লবি আছে, তিনি মমতা ব্যানার্জির খাস লোক। আবার একটা ওই বিধানসভাতে এমন লোক আছে দেখবেন যান, যিনি অভিষেক ব্যানার্জির খাস লোক, তারও কিন্তু খুব র্যাপো আছে এবং খুব দাপট। আবার একটা হয়তো কেউ আছে যে নর্মাল লোক, তারও কিন্তু খুব রেপুটেশন আছে। সেই ক্ষেত্রে পার্টি কি করে, একটা ক্যালকুলেশন করে, একটা R&D হয়, একটা রিসার্চ হয়, যে এই তিনটের মধ্যে যদি আমি একটাকে দাঁড় করাই, তাহলে এই দুটো কিন্তু ভোট দেবে না, এই দুটোর ভোট আবার কেটে যাবে, বা এই দুটো লবির ভোট আমার কেটে যেতে পারে। সেক্ষেত্রে কি হয়, বাইরের থেকে তারকা প্রার্থী খুঁজে দেওয়া হয়, যে ভাই তোদের কাউকে দিলাম না, যা তোরা 3 জন মিলে একে নিয়ে কাট। সেক্ষেত্রে কি হয়, তুমি সুখে, মানে যখন তুমি ফাইট করছো, কম্পিটিশন করছো, তখন তুমি 1, 2, 3 কে হবে সেটা নিয়ে কম্পিটিশন করছো। কিন্তু যখন এই অন্য কাউকে এনে বসিয়ে দেওয়া হয় প্রিন্সিপাল, তখন ওই 1, 2, 3 প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু প্রিন্সিপালের কথা মানতে বাধ্য হয়। তখনই কি হয়, তারকা প্রার্থীর জন্ম হয়। এটা এইভাবেই কিন্তু জন্ম হয়েছে। কিন্তু এখানে স্যার 74টা আসনকে মাননীয় মুখ্যমন্ত্রী বা টিএমসি দল, টিএমসির তো 90% প্রার্থী তো তারকা প্রার্থী, আমি মনে করি। কে নেই? দেব, সায়ন্তিকা, সায়নী মিমি ঘোষ, চক্রবর্তী ছিল এক সময়, সায়নী ঘোষ, রচনা দেখো ব্যানার্জি, রচনা ব্যানার্জি থেকে শুরু করে প্রচুর মানুষ আছে তারকা প্রার্থী। কাঞ্চন মল্লিক ছিলেন, মানে তারকা, সোহম। তাহলে আবার বিজেপিতে হিরণ ছিল, হিরণকে তো এবার টিকিট দেওয়া হয়নি। কিন্তু তিনি বলছেন যে আমি লাস্ট মোমেন্টে, আগেরবারও পেয়েছি টিকিট, এবারও কিন্তু হয়তো লাস্ট মোমেন্টে আমি টিকিট পেতে পারি, বা পাওয়ার আশায় উনি আছেন। তো তারকা প্রার্থী বলে ব্যাপারটা ওই জায়গায় করা হয়, যেখানে 4-5টা লবি একসাথে কাজ করে, পার্টির সুপ্রিমোদের কিছু করার থাকে না, জানে যে এই সিটটা যদি পেতে হয় তাহলে আমাকে বাইরে থেকে লোক নিয়ে এসে বসাতে হবে। একদম। এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে নিজেরা কাজ করেন। তো বলুন, চিরঞ্জিতকে বারাসাতে দাঁড় করে কি, মানে কি দরকার? সোহম বরজোড়ায় দাঁড়িয়েছিল বাঁকুড়ার, কে চেনে সোহমকে বরজোড়াতে? এবার তো চিরঞ্জিতকেও আমরা শুনছি প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। উনি নিজে দাঁড়াতে চাননি, সেটা আমাদের কাছে একটা ছিল যে উনি নিজেও দাঁড়াতে চাননি। এবারে উনিও বলেছেন এবার মুক্তি দেওয়া হোক, সেটা তো উনি বারবার বলেন, জানানি সেটা। কোয়েল মল্লিককেও তো রাজ্যসভার প্রার্থী হিসেবে করা হচ্ছে। নতুন মুখ কিছু প্রার্থী, নতুন মুখ। নতুন কিছু তারকা প্রার্থী যাবেন, কিছু প্রার্থী আসবেন যারা কাজ করছে। আপনার কি মনে হচ্ছে কোয়েল মল্লিকের মতো এত বড় একজন স্টার, যিনি এতদিন পর্যন্ত কিন্তু, আমার মনে হয় উনি খুব ভালো কাজ করবেন। মনে হচ্ছে আমার মনে হয় কোয়েল মল্লিক যথেষ্ট, মানে সায়ন্তিকার যেহেতু মতো, উনি প্রথম, সায়ন্তিকাকে আমরা তো ধরো আমরা সিনেমাতে বেশি আইটেম সং থেকে শুরু করে একটু উগ্রভাবে দেখতাম, মানে একটা মানে কি বলবো যে মানে মানে উনি সেভাবে মানে অ্যাক্টিং থেকেও মানে উনি নাচ গান বেশি এভাবে দেখতাম। কিন্তু উনি সত্যি সায়ন্তিকা আপনি দেখো, মানে রাত দিন কিন্তু মহিলা কাজ করে,
আমাদের বাঁকুড়াতেও মানে উনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু ওই মহিলা কিন্তু রাত দিন মানে শুধু মানে তারকা প্রার্থীর মধ্যে কাজের যদি কোনো মানুষ, তো সায়ন্তিকাকে আমি নাম্বার 1-এ রাখবো। আমি মিমি চক্রবর্তীকে সেভাবে রাখবো না, আমি দেবকেও হয়তো সেভাবে রাখবো না, কিন্তু সায়ন্তিকাকে রাখবো। কারণ উনি না পুরো পার্টিটা একদম সাংগঠনিকভাবে নিচের মাটির থেকে করে। তুমি দেখবে হয়তো দেব একবার দুবার গেল, কিছু মানুষ জড়া গেল, কিন্তু সায়ন্তিকার আশেপাশে কিন্তু সবসময় মানে সবসময় দেখবে একদম পুরো মাটির মানুষরা, যারা মানে সাংগঠনিক মানে যারা চেহারা, তারা কিন্তু ঘুরে বেড়ায়। আর আমার মনে হয় কোয়েল মল্লিক এই জায়গাটা সেম কাজ করবে। কারণ কোয়েল মল্লিকও কিন্তু যেমনটাই উনি নিজের পারিবারিক জীবনে খুব সিরিয়াস, যেমনটাই ব্যক্তিগত জীবনে উনি সিরিয়াস। কারণ একটা মানুষকে কেউ না, চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে, এটা আমরা জানি। তেমনি আমরা জানি যে কোয়েল মল্লিক যার ক্লিন ইমেজ, যার পারিবারিক জীবন খুব মানে স্বাচ্ছন্দ্যের পরিবার, এবং তিনি মল্লিক পরিবারের মেয়ে, রজিত মল্লিকের মেয়ে, একদমই। প্লাস তিনি একটা সিরিয়াস অ্যাক্টর মানে চুজি, মানে মানে খুব বেঁচে চিনতে কিন্তু ভালো একদম। সিনেমা। তো আমার মনে হয় রাজনীতি যখন উনি আসার সিদ্ধান্ত নিয়েছেন, উনি খুব চুজি হবেন। এবং উনি আমার মনে হয় যে যতগুলো তারকা আজ পর্যন্ত এসছে, যদি টক্কর দেওয়া থেকে শান্তিকের সাথে উনি টক্কর দেবেন। শান্তিকের থেকে ভালো নেত্রী হওয়ার মতো যোগ্যতা উনি রাখেন। বাকি আমি যারা তারকা প্রার্থী এসে আমি দেখিনি, মানে সায়নী ঘোষকে দেখেছি খুব অ্যাক্টিভ, মানে বাকি বলুন জুরমালিও আছেন বা আরও অনেকে আছে, আমি সেভাবে অ্যাক্টিভ হতে দেখিনি বা সেভাবে কাজ করতে দেখিনি। শতাব্দী রায়কেও দেখেছিলাম, মানে প্রথম দিকটা শতাব্দী রায়কেও জুরমালিয়া। দেখলাম। হ্যাঁ, শতাব্দী রায় প্রথম দিকটা কিন্তু খুব, মানে দেবশ্রী বলুন প্রথম দিকটা খুব ভালো কাজ, তারপর নিখোঁজ, এরা সবাই নিখোঁজ। কিন্তু সত্যি যদি তারকা প্রার্থীর মধ্যে টিকে থাকার মতো, সারভাইভ, জ্বলন্ত মানে তারকা প্রার্থী হয়েও রাজনীতিতে তারকা, মানে রাজনীতিতে এসে তারকা হওয়ার একটা সুযোগ নিয়েছেন, সেটা কিন্তু সায়ন্তিকা। আচ্ছা, সায়ন্তিকা তিনি তো হয়তো আপনি এবার বললেনই। বরানগরের প্রার্থী, একদমই। কিন্তু সজল ঘোষের সাথে লড়বেন। সজল ঘোষও কিন্তু তারকা। একদম। শতরূপ ঘোষ তো এখন সজল ঘোষ, মানে আমি শতরূপ ঘোষের কথা বলছি। হ্যাঁ, সজল সিপিএম ঘোষ। তো একটা অবলুপ্ত প্রাণী, এখন ওদের কথা না বলে বেশি ভালো। হ্যাঁ, এটা একটু বিতর্কিত বিষয়। বিতর্কিত বিষয় বলেই তো বললাম একদমই। যে অবলুপ্ত প্রাণী। কারণ আমি একটা সময় তো আমি নিজেও এসএফআই করেছি, সিপিএম পার্টিই করেছি। বুদ্ধবাবু যখন বেরিয়েছিল, আমি নিজেও একটা সিপিএম পার্টিকে মানে কি বলবো, যে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থেকে মানে মানে চলে গেলেন, তখন কিন্তু আমি 3 দিন ভালো করে খেতে পারিনি। তো ওই পার্টিটাকে একটা দেখতাম, কিন্তু পার্টিটা রাবার স্ট্যাম্প পার্টি হয়ে গেছে। মানে মানে কি বলবো, যে সিপিএম মানেই যে কমিউনিস্ট, মানে সিপিএম মানেই যে বামপন্থা, তার এখন নেই কিন্তু। একদম। এখন চরম বামপন্থা যদি কোনো নেত্রী হয়, সেটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। ওনার থেকে চরম বামপন্থী নেত্রী নেই পশ্চিমবঙ্গে। একদমই তাই। দেখছো কেন? সত্যি তো দেখার কিছু না, তুমি আমাকে দেখছো, দেখে লাভ নেই, কিন্তু এটা এটা বাস্তব সত্য কথা। চরম বামপন্থী নেত্রী কে আছে এখন? মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে আছেটা কে? পশ্চিমবঙ্গে তুমি বিজেপি কোথায়? আপনার কি মনে হচ্ছে যে বিজেপির তালিকা, তো বিজেপি তালিকা এখনো অব্দি সেইভাবে আমরা দেখছি, বাট তৃণমূলের এই যে প্রার্থীটা বললাম যে তারকা প্রার্থী বা এই যে মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, তো মনে হচ্ছে যে ভোটটা কি মহিলা প্রার্থী হিসাবেও আসতে পারে বেশি করে। আমাদের যে নারী সুরক্ষা, আমরা এত কথা বলি নারী সুরক্ষা নিয়ে, নারী সুরক্ষার ক্ষেত্রে কি মনে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার তো একটা ফ্যাক্টর আছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা নারী সুরক্ষার মধ্যে পড়ছে অতটাও নয়। হ্যাঁ, হয়তো ফাইন্যান্সিয়ালি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারটা যে কৌশলগতভাবে আর যে উদ্দেশ্য নিয়ে চালু করলেন বা পরিকল্পনা যেটা চালু করলেন পশ্চিমবঙ্গে, কিছু কিছু ওনার নেতা মন্ত্রীদের যে মন্তব্য, যেমন কিছুদিন আগে একটা কেন্দ্র নেত্রী বললেন যে দাদা চাইছে দিদির কাছে যে কি গো, তুমি তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছো, 100 টাকা দাও না, আমি আমরা দেখেছি এটা সবাই, গাড়ির তেল ভরবো। তো এরা না মানে দিদির যে যে মিশনটা, এটাকে কিছু কিছু মানুষ নষ্ট করার চেষ্টা করছে, ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু আসলে তা নয়। আসলে আমি তো আগে বললাম যে চাকরি নেই, একদম সত্যি কথা, চাকরি নেই। চাকরি নেই মানে কি, মানে নাই মামার থেকে কানা মামাও তো কিছু সব মানুষ চায়। নাই মামার থেকে কানা মামাও ভালো, মানে কিছু না পাওয়ার থেকে যদি আমি 1500 আর আমার দুটো ছেলে যদি 1535 যদি ধরো 2500 বা 4000 টাকা বাড়িতে আসে, সেটাও তো অনেক, গ্রামের মানুষের কাছে সেটাও অনেক আমি মনে করি। কিন্তু কালকে এসেই যে বিজেপি কালকে এসেই যে প্রচুর চাকরি দিয়ে দেবে, লক্ষ লক্ষ চাকরি মানে ক্রিয়েট হয়ে যাবে, এটাও তো তাও নয়। এটা মানুষ বোঝে, একদমই তাই, এটা মানুষ বোঝে। তো লক্ষ্মীর ভাণ্ডারটা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রত্যেকটা মানে এই যে প্রত্যেকটা যুবসাথী বলো, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই যে প্রকল্পগুলো, এগুলোর কিন্তু একটা মহৎ উদ্দেশ্য ছিল, আছে। আর তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু 15 বছর ধরে মানে স্ট্রংলি রাজত্ব করেছেন। আর আমার মনে হয় আগামী আরও কয়েকটা বছর মানে টিএমসিকে যদি মানে শাসন ক্ষমতা থেকে বিচ্যুতি করতে হয়, পদচ্যুত করতে হয়, তাহলে কিন্তু টিএমসি একাই করবে, অন্য পার্টির আমি দেখতে পাচ্ছি না।
মানে বিজেপি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, এদের মধ্যে সেই ক্ষমতা নেই আজকের দিনে টিএমসিকে ক্ষমতা থেকে পদচ্যুত করার জন্য। যদি টিএমসি থেকে কখনো দেখো যে টিএমসি ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটছে বা পদচ্যুত হচ্ছে, সেটা কিন্তু একমাত্র টিএমসি কারণ। মানে নিজেদের মধ্যে হয়তো লড়াই করে বা নিজেদের মধ্যেই কোনো একটা ঘটনা ঘটবে যে কারণে হয়তো তারা চলে যেতে বাধ্য হবে। কিন্তু এখন সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কারণ পশ্চিমবঙ্গে দেখো যারাই আসে কিন্তু প্রায় 25-30 বছর রাজত্ব করেছে। কংগ্রেসকে দেখো না, স্বাধীনতার পর থেকে কংগ্রেস বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ সিং রায় থেকে বিধানচন্দ্র রায় পর্যন্ত গেছে। তারপর সিপিএমকে দেখো 35 বছর, 34 বছর, একদম এখন তৃণমূল 15 বছর। তো এখন তুমি এদেরকে আরো 15 বছর ধরতে পারো নিশ্চিন্তে। একদমই তাই। এই ভোটার তালিকা নিয়ে তো বললামই স্যার, আরেকটা বড় কথা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি ইডি বা এই আইপ্যাকের যে বিষয়টি উঠে এসেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আইপিএল শুনানি কি হলো? ওটাই আপনাকে জিজ্ঞাসা করব, ওটাই প্রশ্ন যে আইপ্যাকের শুনানি নিয়ে এরপরে এখনো ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এই বিষয়ে আপনি কি বোঝা বলতে যাবেও চান? না, আইপ্যাক শুনানি আইপিএলও বোঝা যাবে না, পরিষ্কার কিচ্ছু শোনা যাবে না, প্রমাণ নেই তো কিছু, প্রমাণ তো নেই। হ্যাঁ, আমি মানি যে আইপ্যাক একটা স্বশাসিত সংস্থা, সেখানে ইডি হয়তো কোনো রিসোর্স বা কোনো মানে সোর্স অফ ইনফরমেশন ছিল যেখানে গিয়েছিল, তারপরে সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেখানে প্রবেশ করে সমস্ত কিছু ফাইল নাকি নিয়ে চলে আসে। হ্যাঁ, সাংবিধানিক হিসাবে হয়তো আধিকারিক হিসাবে ওনার না গেলে ভালো হতো, উনি কাউকে পাঠালে ভালো পারতেন, কিন্তু উনি ওটা করেছেন কেন? কেন দেখো এটা কেন করছেন উনি? কারণ এটা তো পরিষ্কার, তুমি দেখো প্রত্যেকবার ভোটের আগে ইডি সিবিআই এত অ্যাক্টিভ হয়ে যায় কেন? তাহলে কি এটা কি সত্যি যে তৃণমূল যেটা বলছে যে রাজনৈতিক উদ্দেশ্যে এদেরকে ইউজ করা হচ্ছে? এটা কি সত্যি? আমি জানি না, কারণ এটা 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 দেখো প্রত্যেকবার তুমি দেখো ইডি সিবিআই থেকে শুরু করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টগুলো না ভোটের আগেই কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যায়। একদমই আমরা পুরো সেটা বছর দেখেছি। ধরে কোনো কাজ নেই, বাজ নেই, শুধু চার্জশিট কবে আসছে, কে কবে দেখা হচ্ছে, কিচ্ছু বোঝা যায়নি। আর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এতগুলো বছর পর বছর অনেকগুলো নেতামন্ত্রী জেল খাটলো। পার্থ চ্যাটার্জি জেল খেটেছেন, ফিরহাদ হাকিমকেও জেলে ঢোকানো হয়েছিল, শহীদ বসুর পিছনে লাগানো হয়েছে, তারপর ধরো মদন মিত্র জেল খেটেছেন, তারপর মানে মুকুল রায়, মুকুল রায় জেল খেটেছেন, অনেক অনেক নেতা, তাপস পাল জেল খাটতে গিয়ে মারাও গেছে জেলের পর। তা এই যে এই এতগুলো, তো সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, এতগুলো মানুষ জেল খাটলো, ইডি সিবিআই কি এখনো প্রমাণ করতে পেরেছে? আমার জানা নেই যে তারা দোষী দোষী সাব্যস্ত করতে পেরেছে। কোন দিক থেকে কি মনে হচ্ছে যে বিরোধী দল বা কেন্দ্রীয় সরকার, এই যে ইডি সিবিআই, এগুলো তো কেন্দ্রীয় সরকারেরই, তো এই কোনো জল্পনা কি মনে হচ্ছে যে এরা কোনো যে একটা যে আসে লঙ্কায় সে হয়ে যায় রাবণ। একটা সময় কংগ্রেসও ইউজ করেছে যথেষ্টভাবে বিজেপির বিরুদ্ধে। ভোটের এখন আগে BJP কেন? use করছে। ভোটের আগে কারণ দেখো ভোটের আগে তো দিল্লিতে তো অরবিন্দ কেজরিওয়াল জেল চলে গেল, বিজেপি দিল্লি পেয়ে গেল, এইরকম করে তো কয়েকটা স্টেট পেয়েছে বিজেপি। না আমরা কি এইভাবে তুলনা করতে পারি? হ্যাঁ, আগেকার দিনে বাংলার রাজার ক্ষেত্রে এটা পুরোপুরি মানে উল্টো। বাংলার ক্ষেত্রে পুরোপুরি উল্টো কেন বলো তো? বাংলার ক্ষেত্রে উল্টো এই কারণ বলছি, কারণ আগামী লাস্ট ভোটটাতে এত নেতা মন্ত্রী জেলে গিয়েছিল, তারপরেও কিন্তু বিপুলভাবে জয়ী হলো তৃণমূল। তো এটা বুঝে গেছে এখানকার বিজেপি বা মানুষ যে এখন যদি জেলে পাঠাই ভোটের আগে, তাহলে বিজেপি বলবে যে ভোটের প্রপাগেন্ডা। এখন জেলে পাঠালে তৃণমূল কীভাবে সিম্পেথি পাবে? ভোটটা বাড়বে, কমবে না। তা কী হবে এইসব মানে এই 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 ইডি সিবিআইয়ের কেসগুলো মানে সত্যি খুব কমপ্লিকেটেড। এগুলো কবে যে শেষ হবে আর কি মানুষের সত্যিটা কবে জানতে পারবে সেটা কেউ বলতে পারবে না। তো এগুলো করে এগুলো রাজনীতির কোনো, আমার মনে হয় এবারের রাজনীতির যে লড়াইটা, বিজেপি বনাম যে তৃণমূলের যে লড়াইটা, এখানে ইডি সিবিআই কাজ করবে না খুব একটা। আপনার কি এটা দেখে মনে হচ্ছে না আগেকার দিনে যেমন হতো, রাজারা নিজেদের রাজ্য দখল করার জন্য তাদেরকে উচ্ছেদ যেভাবে করতো যুদ্ধ দিয়ে, এখন তো সেটা কোল্ড ওয়ারে পরিণত হয়েছে। এখন আমরা সেই যুদ্ধটা দেখতে পাই না ঠিকই, কাজটা করে এখন মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে, কিন্তু রাজাই হচ্ছে ঠিকই, কিন্তু সেই শীতল যুদ্ধ। আপনার কি মনে হচ্ছে যে এই শীতল যুদ্ধটা করে তারা আবার রাজ্যটাকে নিতে চাইছে বিরোধী দল? অবশ্যই বিরোধী দল। শীতল যুদ্ধ মানে বুঝলাম না, শীতল যুদ্ধ কিভাবে করবে বিজেপি? স্যার এই যে বিজেপি শীতল যুদ্ধ এই যে করবে, প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা দেখতে পাই ছোট ছোট জিনিসগুলো, মানে এই যে ফাইল নিয়ে আসা বা অনেক মানে এসআইআর this is বলুন। the beauty of our Indian culture. This is the beauty of the fight. আপনি খুব সুন্দর বললেন এটা। হ্যাঁ, দিস ইজ দ্য বিউটি। এটা উৎসব। আমরা ছোটবেলায় দেখতাম যে মানে আমি যখন ছোট ছিলাম গ্রামে দেখতাম যে সিপিএম এর কিছু লোক একটা বুথের বাইরে কিছু মানে ওই কি দিত, ওই মানে কি চিরকুট টাইপের দিত যে ভোট নাম্বার, একদিকে কংগ্রেস বসে আছে, একদিকে সিপিএম বসে আছে, একদিকে বিজেপি মানে অন্যান্য পার্টি বসে আছে। এই পার্টি ওর পার্টি গিয়ে বসে পান খাচ্ছে, এই পার্টি ওর পার্টি জল খাচ্ছে।
একটা উৎসব মানে বোধহয় একটা ফেস্টিভ টাইপের হতো। এখন সেটা অনেক কমে গেছে। এখন কালচারটা হয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখো বোমাবাজি মানে মানে কি বলবো ভয় দেখানো এগুলো হচ্ছে, কিন্তু আশা করি যে এটা আমরা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে যে ভোট মানে হচ্ছে আমাদের কাছে একটা ফেস্টিভ, আর দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। এটাই গণতন্ত্রের একটা সবচেয়ে বিউটি সৌন্দর্যতা। তো একটু তোমাকে আমি খারাপ বলবো, আমি একটু খারাপ বলবো, তারপর রাত্রিবেলা বসে একসাথে চা খাবো। তুমি দেখো না কদিন আগেই পার্লামেন্টের ওখানে গিয়ে দেখেছো কদিন আগেই যে মোদি বসে আছে, খারগাজি বসে আছেন কংগ্রেসের, সোনিয়া গান্ধী বসে আছেন, একদমই। রাজনাথ সিং বসে আছেন, সবাই বসে একসাথে রিজু বসে আছেন, চা খাচ্ছেন। আবার পার্লামেন্টে দেখছো একে অপরকে ছাড়ছে না ব্যক্তিগত আক্রমণ করতে বা কোনো রাজনৈতিক আক্রমণ করতে ছাড়ছে না। এটা দিস ইজ দ্য বিউটি। মানে একদিকে সংস্কৃতি অনুযায়ী ভ্রাতৃত্বতা লাগছে। যে কে কাকে কে কতটা এগিয়ে যেতে পারে, কে কোন দিকে এগিয়ে আছে। পাওয়ার গেম, দিস ইজ অল অ্যাবাউট পাওয়ার গেম। পাওয়ার গেম যতদিন থাকুক চলবেই। অবশ্যই স্যার। আরেকটি বিষয় যেটা উঠে আসছে এখন এসআইআর, প্রচন্ড পরিমাণে সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে এই এসআইআর ঘটনা নিয়ে। এসআইআর নিয়ে এখন আমরা দেখছি যে অনেক মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে এসআইআর যে অনেকের প্রার্থী এই ভোটার তালিকাতে তাদের নাম আসেনি। তো স্যার এই যে জিনিসটার পেছনে এটা আপনার কি মনে হচ্ছে যে বিরোধী দল বা রাজ্যের আমাদের যে শাসক দল পেছনে কি কোনো কারসাজি আছে? না, কোনো কারসাজি এখানে মানে নেই। কেন মনে হচ্ছে যে এতগুলো মানুষের নাম বাদ এতদিন তারা সব ভোট স্টেটেই দিয়ে তো হয়েছে, এসছে? দেখো নাম বাদ গেছে, সব স্টেটেই এটা হয়েছে। আর এটা আমি মনে করি মমতা ব্যানার্জি বা এই পার্টির তৃণমূল পার্টির কোনো এখানে মানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। সবাই যেরকম একটা ক্যালকুলেশন দিচ্ছে না যে এখানে এত হাজার ভোট বাদ গেছে, এখানে এত লক্ষ ভোট বাদ গেছে, আর এত হাজার ভোটে ওই পার্টি জিতেছিল, তাহলে মানে তুমি কি বলতে চাইছো? কোনো একটা মানে বিধানসভায় আমি শুনছিলাম যে টিএমসি জিতেছে 22,000 ভোটে, তো ওখানে 25,000 ভোটের নাম বাদ চলে গেছে। তাহলে 25,000ই কি টিএমসি পেয়েছিল? ওই ভোটটাকে টিএমসি 25,000 ছিল? মানে ধরে নেওয়া হচ্ছে এসআইআর ভার্সেস টিএমসি। আমি বিরোধিতা করছি বলে টিএমসি। আমি বারবার বলছি মমতা ব্যানার্জি একটা কথাই বলছেন, এসআইআর করাটাকে নিয়ে উনি কোনো মানে আমার মনে হয় ওনার কোনো মোটো নেই এসআইআর করা না করা নেই, কিন্তু যে প্রসেস অফ ডুইং দ্য এসআইআর বা যে প্রসেসে এসআইআরটা করা হচ্ছে, মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে একটা সামান্য নাম পরিবর্তন বা না, এটা এটা খারাপ, এটা খারাপ। এখন ভোটটা না হলে বোঝা যাচ্ছে না। বা এই এসআইআর নিয়ে ধরুন যে যারা আর কি কাজ করেছেন এসআইআর এর জন্য, যে মানুষগুলো অনেকেই শুনেছি আমরা তারা সুইসাইড করেছেন, অনেকে শরীর খারাপ হয়ে গেছে, তো এটা নিয়েও স্বাভাবিক। কিন্তু তারা আর উদ্বিগ্ন আমরা আছেন। এসআই, আমি নিজেরই শরীর খারাপ হয়ে গেছিল এসআইয়ের নাম করতে, মানে নাম ঠিকঠাক করে কাগজ জমার দিকে আমার নিজেরই শরীর খারাপ হয়ে গেছিল। এত লাইন, একটা স্কুলের মধ্যে ছিলাম, হাতিয়াড়া স্কুলে গিয়েছিলাম, হাতিয়াড়া স্কুলে গিয়ে দেখছি মানে হাজার হাজার মানুষ ওখানের মধ্যে মাঝখানে পড়ে গিয়ে মানে মানে চাপাচাপি এমন হয়েছে দম বন্ধ, শুধু একটা পাখা টন 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 করে ঘুরছে আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো আমার নিজে যারা কাজ করছে তাদের তো হবেই, তারা 24টা ঘন্টা আছে, আমি না 3 ঘন্টা ভুগেছি, 3 ঘন্টা আই সাফার, দেন আই কেম ব্যাক। বাট যারা মানুষগুলো ওখানে কাজ করছে তারা সকাল থেকে তো সন্ধ্যে 7টা 8টা অবধি আছে, তাদের শরীর খারাপ হবে না? তো হয়েছে, তাদের কিছু শারীরিক কারণে মারা গেছে, কেউ মানে চাপে প্রেশার নিতে পারেনি, তারা হয়তো হয়েছে, সেটা যাই না, সেটা বাট এগুলো 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 কেউ এই এসআইআর নিয়ে ভোটে অন্তত কেউ সেভাবে মানে বিশাল কিছু পজিটিভ বা বিশাল কিছু নেগেটিভ কেউ পাবে না। এবারে রাজনীতিটা সম্পূর্ণ আলাদা, এবারে বুঝতেই পারছি না, দেখো প্রত্যেকবার বোঝা যায় যে একটা ভাইবস আসে যে এ জিততে পারে বা ও জিততে পারে। এবার তুমি লক্ষ্য করে দেখো মানুষ কিন্তু অনেকটা চুপচাপ, মানে মানুষ কিন্তু খুব কিছু একটা কথা বলছে না। একদমই। কোন ইস্যুতে মানে এখন রাজনৈতিক দলগুলো কনফিউজড, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নিয়ে খুব কনফিউজড যে আমি কোন রাজনীতি কী নিয়ে কথা বলবো, সিলিন্ডার নিয়ে কথা বলবো, এসআই নিয়ে কথা বলবো, চাকরি নিয়ে কথা বলবো, ইডি সিবিআই নিয়ে কথা বলবো, আমি কি নিয়ে ইস্যু বানাবো, কোন ইস্যুটা নিয়ে বানালে আমার দল এগিয়ে যাবে অন্য দলের থেকে, বা অন্যান্য দল ভাবছে যে কী ইস্যু নিয়ে আমি শাসক দলের থেকে আমি এগিয়ে থাকবো। সবাই কনফিউজড, আর মানুষও কনফিউজড। মানুষ এবারে যে ভোটটা না, একটা সময় বলছিলাম যে চুপচাপ খুলে চাপ, এবারে ভোটটা কিন্তু চুপচাপ মানে ভোট দিয়ে চলে আসবে। মানুষ খুব একটা বেশি লাফালাফি করবে না, খুব লাফালাফি তো হবেই, কিন্তু এক্সট্রিম পর্যায়ে সে লাফালাফিটা মানুষ করবে না। একদমই স্যার। স্যারের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে এই বছরের যে 2026-এর যে ভোট অর্থাৎ বিধানসভা ভোট অনেকটা কিন্তু শান্তির পর্যায়ে হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা শুনে নিলাম যে স্যারের বক্তব্য 2026-এর বিধানসভা ভোট নিয়ে। আজকের পর্ব এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ওইডিপা। পরের পর্বের জন্য চোখ রাখুন আরোহী নিউজ বাংলাতে। নমস্কার।